নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। গুয়াহাটিতে আজকের আমাদের দ্বিতীয় দিন। আগের দিন আমরা গিয়েছিলাম কামাখ্যা দেবীর দর্শন করতে, আর আজকের আমরা যাব আসাম স্টেট মিউজিয়ামে। তাই দেখুন আমি রেডি হয়ে নিয়েছি, আর এদিকে কিয়াও রেডি হয়ে নিয়েছে। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আজও আমরা কোনো গাড়ি ভাড়া করিনি। এখানকারই একটা লোকাল বাসে করে আমরা প্রথমে পৌঁছে গিয়েছিলাম গণেশপুরি। সেখান থেকে আরও একটা বাস চেঞ্জ করে আমরা পৌঁছে গিয়েছিলাম আসাম স্টেট জুতে। সেখানে গিয়ে আমরা বেশ আনন্দ করেছিলাম। কিয়া যেহেতু ছোট, আমরা সেই জন্যই ঠিক করেছিলাম আমরা চিড়িয়াখানাতে যাব। আকাশটা বেশ মেঘলা ছিল, আর রাস্তার পাশে এরকম সুন্দর সুন্দর গাছ ও ছোট ছোট পাহাড় দেখতে দেখতে আমাদের খুবই ভালো লাগছিল যেতে। দেখুন এই বাসটার থেকে নেমে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। পাশে রয়েছে দেখুন এই একটা বড় বিল্ডিং। এখান থেকে আমরা সোজা এগিয়ে যাব। সোজা যেতে যেতে আপনারা দেখবেন আপনাদের বাঁদিকে পড়বে একটা পেট্রোল পাম্প, আর সোজা গেলে আপনারা দেখবেন এখানে একটা পড়বে ওভারব্রিজ। এখান থেকে দেখুন এই বাসটাতে করে সামনে যে বাসটা দাঁড়িয়ে রয়েছে, এটা থেকেই আমরা পৌঁছে গিয়েছিলাম চিড়িয়াখানাতে। রাস্তায় যেতে যেতে আমাদের একজনের সাথে দেখা হয়েছিল। সে এই চিড়িয়াখানাতেই চাকরি করে। তো উনি আমাদেরকে এই চিড়িয়াখানার জন্য ওই বাসটা দেখিয়ে দিয়েছিলেন। আপনাদের যদি কোনো অসুবিধা হয়, লোকাল কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন, খুব সহজেই তারা আপনাদের কিন্তু রাস্তা দেখিয়ে দেবে। এই চিড়িয়াখানাতে আপনি প্রবেশ করতে পারবেন সকাল 8টা থেকে। আমরা সকাল 8টার আগেই এখানে পৌঁছে গিয়েছিলাম। তারপরে আমরা অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, সেটা দেখিয়ে আমরা এখানে ভেতরে প্রবেশ করেছিলাম। আপনারা যদি চান ওখানে গিয়েও টিকিট কাটতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। এখান থেকে আপনারা চলে যেতে পারেন বশিষ্ঠ মুনি আশ্রমে। আমরা এইখানে যেতে পারিনি, কারণ আমাদের সময় ছিল খুবই কম। আর এই দেখুন চেকিং করার পরে এই হচ্ছে এইটার লেআউট। এইখান থেকে আপনারা যেদিকে ইচ্ছে সেদিকে আপনাদের যেমন মন চাইবে আপনারা তেমনভাবে কিন্তু এখানে ঘুরতে পারবেন। আর দেখুন সামনে এই হচ্ছে টিকিট কাউন্টার। আমরা যেহেতু অনলাইন টিকিট কেটেছিলাম, সেহেতু আমাদের এখানে টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। টিকিট কাটা হয়ে যাওয়ার পরে অনলাইন বা অফলাইন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে এখানে আসতে হবে। এখানে একজন বসে থাকছেন, উনি আপনাদের টিকিটটা চেক করে নেবেন। তারপরে আপনাদেরকে বলে দেবেন আপনারা এখানে যান, যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরুন, তারপরে আবার চলে আসবেন। দেখতে দেখতে প্রথমেই আমরা দেখুন এখানে কিছু পাখি রয়েছে, সেদিকে চলে এসেছিলাম। আর এই দেখুন এই একটা হরিণ নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। এটা চিড়িয়াখানার সাথে বোটানিক্যাল গার্ডেনও বটে, সেহেতু এখানে অনেক প্রাণী নিজেদের মতোই ঘুরে বেড়াচ্ছে, এদেরকে কেউ কিছু বলছে না। তারপরে দেখুন আমরা এখানে চলে এসেছি। এখানে কিছু সাপের কালেকশন রয়েছে। এখানে বেশ অনেক রকমের সাপ ছিল, আর কিয়া এগুলোকে দেখে খুব খুশি হয়েছে। আর এই দুমুখো সাপটাকে দেখুন, আমরা দুটো মুখ দেখার চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে, কিন্তু এর দুটো মুখ কোথায় আমরা কিন্তু দেখতে পাইনি। তারপরে আমরা এখানে দেখুন হরিণের কাছে চলে এসেছি। সামনে কত হরিণ রয়েছে। কিয়া এদেরকে দেখে খুব খুশি হয়েছে। আপনাদের যদি ছোট বাচ্চা থাকে কাছে, তাহলে কিন্তু আপনারা এই চিড়িয়াখানাটা অবশ্যই ঘুরতে পারেন। যেহেতু বর্ষাকাল, এখানে কিন্তু সত্যি আমরা খুব একটা ভালো পশু পাখি দেখতে পাইনি। যেমন ধরুন এখানে একটা বাঘ ছিল, সে বাঘটা আমরা দেখতে পাইনি। আরও অনেক কিছুই প্রাণী ছিল যেগুলো কিন্তু আমরা দেখতে পাইনি। দূরে ওখানে আপনারা সিংহটাকে দেখতে পাচ্ছেন। বাঘ দেখতে পাইনি তো কি হয়েছে, আমরা কিন্তু সিংহটাকে বেশ ভালোভাবেই দেখতে পেয়েছি, কেমন ওখানে বসে রয়েছে। আর তারপরে এদিকে দেখুন এখানে ছিল ঈগল না এটা কি অত বুঝতে পারলাম না। তারপরে আমরা চলে এলাম এখানে এই জলহস্তির কাছে। তারপরে এখানে আমরা দেখলাম এই কালো এই চিতাবাঘটাকে, মানে ব্ল্যাক প্যান্থার যেটাকে বলা হয় সেটাই। এখানে কিন্তু বেশ অনেকগুলো ব্ল্যাক প্যান্থার ছিল। আমার এটা দেখার খুব ইচ্ছে ছিল। কিয়া এদেরকে দেখে তো ওদের সাথে ওরা গর্জন করছে, ও এদিকে চিল্লোতে শুরু করে দিয়েছিল। সেই জন্য আমরা এখান থেকে আবার তাড়াতাড়ি চলে এসেছিলাম। যেহেতু বর্ষাকাল, আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা বেশ অনেক সকাল সকাল চলে এসেছিলাম, তাই অনেক প্রাণী আমরা খুব কম দেখতে পেয়েছি। আর তাছাড়াও এখানে দেখুন এই সময়টা এদের ব্রিডিং টাইম, সেই জন্য এখানে অনেক প্রাণী সত্যিই কম ছিল। কিন্তু যেগুলোই ছিল সেগুলো কিয়া খুব আনন্দ করে দেখেছে। এখানে দেখুন এখানে কতগুলো বড় বড় কচ্ছপ রয়েছে, বড় ছোট বিভিন্ন ধরনের কচ্ছপ, বিভিন্ন ধরনের পাখি, প্রচুর কিছু আমরা কিন্তু দেখেছি। তাও বলছি আমরা কিন্তু অনেক কিছু দেখতেই পাইনি। শেষে আমরা চলে আসবো, সেই সময় দেখুন আমাদের মনে পড়েছে এদিকে একটা কাঙ্গারু ছিল। আমরা ছুটে গিয়েছিলাম। কিয়া প্রথমবার কাঙ্গারুকে দেখে খুব খুশি হয়েছিল। চিড়িয়াখানা থেকে এবার আমরা ফিরে আসছি। ফিরে এসে আমরা ভেবেছিলাম উমানন্দ মন্দিরটাতে যাব,
কিন্তু আমরা এখানে গিয়ে দেখলাম আমাদের অনেক দেরি হয়ে যাবে, আমাদের হোটেলে চেকিংয়ের সময় হয়ে গিয়েছে, চেক আউটের সময় হয়ে যাবে। সেই জন্যে আমরা নদীর ঘাট থেকে আবার ফিরে আসি। তারপরে আমরা কিন্তু আবার এখানে গিয়েছিলাম। আপনারা এটা লক্ষ্য করে নেবেন, এখানে সরকারি বা বেসরকারি দু রকম ফেরিরই ব্যবস্থা আছে। আমরা প্রথমে ভুল করে এই বেসরকারি ফেরিতে চলে এসেছিলাম। এখানে কিন্তু টাকা প্রচুর দিতে হবে। আপনারা যদি সরকারি ফেরি ব্যবহার করেন তাহলে সেখানে খুবই কম খরচে কিন্তু হয়ে যাবে। এইখানে দেখুন আমাদের দুজনের এখানে কিন্তু বেশ 40 টাকা লেগেছিল যাতায়াত মিলিয়ে। আর ওই যে বেসরকারি ফেরি সেগুলোতে আমাদের দুজনেরই 400 টাকা লেগে যাচ্ছিল। সেই জন্য আমরা আবার এই বেসরকারি ফেরিতে চলে এসেছি। যে কোনো বাসে ওঠার পরে আপনি যদি বলেন উমানন্দ মন্দির যাবেন তো ফেরিঘাটে নামিয়ে দিতে, তো আপনাদেরকে কিন্তু ওরা খুব সহজেই ফেরিঘাটে নামিয়ে দেবে। তবে আপনারা সেটা খেয়াল করে নেবেন যে সেটা বেসরকারি ফেরিঘাট না সরকারি ফেরিঘাট। আর এদিকে দেখুন আমাদের নৌকাটা এখন চলতে শুরু করেছে। নৌকা নয়, এটা একটা বেশ বড় সড়ো নৌকা একটা, তো সেটাতে করেই আমরা যাচ্ছি। আমরা একদম খুবই শেষ মুহূর্তে এসে কিন্তু এই নৌকাটা ধরতে পেরেছিলাম। তারপরে দেখুন আমরা এই পিকক যে আইল্যান্ড যেটাতে উমানন্দ মন্দিরটা রয়েছে, আমরা প্রায় সেটার কাছেই কিন্তু এখানে চলে এসেছি। আর এখানে দেখুন আগে কিন্তু এটাতে এই রোপওয়ের ব্যবস্থাটা ছিল না। 2020 বা 22 এরকম একটা সময়ের দিকে এখানে এই রোপওয়েটা করা হয়েছে। আর তারই একটা স্ট্যান্ড এই পিকক আইল্যান্ডে কিন্তু রয়েছে। আর এই মন্দির ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আবার গিয়েছিলাম রোপওয়েতে। খাওয়া দাওয়ার পরে কিয়া দেখুন এখানে ঘুমিয়ে পড়েছে। কিয়াকে নিয়ে এই মন্দিরে উঠতে আমাদের বেশ অসুবিধা হয়েছিল। মন্দিরে উঠে আসার পরে এখানে দেখবেন দুই ধারে কিন্তু বেশ কয়েকটা দোকান রয়েছে। আপনারা সেখান থেকে নিজেদের মতো প্রসাদ কিনে নিয়ে আপনারা এই মন্দিরে পুজো দিতে পারেন। আমরা যেহেতু খাওয়া দাওয়ার পরে এসেছিলাম সেহেতু আমরা পুজো দিইনি, আমরা শুধুমাত্র মন্দিরটা ঘুরেই চলে এসেছিলাম। প্রথমে একবার হিমাংশু গিয়েছিল, আমি কিয়াকে নিয়ে বসেছিলাম, তারপরে আমি এসেছি। আর এখানে এই কাঠগোলাপের গাছগুলো দেখছেন, বর্ষাকালে কত সুন্দর সবুজ হয়ে গিয়েছে। আর তার সাথে তো ফুল, এই কাঠগোলাপের ফুলের যে কি দারুণ সুবাস সে যে জানে সেই জানে। এখন দেখুন আমি এই মন্দিরের ভেতরে চলে এসেছি। এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য বেশ কত বড় লাইন পড়েছে দেখুন তো। আমরা যেহেতু পুজো দেব না সেহেতু রক্ষে, কিন্তু পুজো দিতে হলে আমাদের রাতের ট্রেন মনে হয় আর ধরতে হতো না। দেখুন কত দূর অবধি লাইন। এদিকে এই একটা মন্দির, এটা কি মন্দির অতটাও আমি জানি না। আর এখান থেকে দেখুন মন্দিরের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। আমি তো বাইরে থেকে দেখে ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করেই চলে এসেছি। আমার আর কিছু করার ছিল না, কারণ আমরা যদি সকালে চলে আসতাম তাহলে হয়তো পুজো দিতে পারতাম। আর এই দেখুন এই হচ্ছে এই মন্দিরের রান্নাঘর। এই যে আইল্যান্ড এইটা থেকে কিন্তু ওই ব্রহ্মপুত্র নদীর ভিউটা খুবই সুন্দর লাগে। আপনাদের যদি হাতে একটু সময় বেশি থাকে তাহলে আপনারা এখানে একটু বসতে পারেন, আপনাদের মন কিন্তু সত্যিই ভালো হয়ে যাবে। মন্দির থেকে ফিরে এসে আমরা এসেছি রোপওয়েতে চড়ার জন্য। আগেরবার যখন আমি গুয়াহাটিতে এসেছিলাম তখন কিন্তু এখানে এই রোপওয়েটা ছিল না। আর যেহেতু কিয়া ছোট, আমি চাইছিলাম ওর এই এক্সপেরিয়েন্সটা হোক। হয়তো ওর সেইভাবে কিছু মনে থাকবে না, কিন্তু এই ভিডিওগুলো যখন পরে দেখবে বড় হওয়ার পরে ওর তখন কিছুটা হলেও মনে থাকবে। আর মনে নাই বা থাক, আমি চাইছিলাম যে ও এই সময় এই এক্সপেরিয়েন্সটা করুক, সেই জন্যেই আমরা এই রোপওয়েতে এসেছিলাম। আর কিয়া দেখুন এখানে সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দেখুন দুটো কেবল তার রয়েছে, দুটো থেকে একটা যাচ্ছে এবং একটা আসছে, সেই জন্য বেশ অনেকটা করে সময় লাগছিল। আমাদের তো বেশ ভয়ই হয়ে গিয়েছিল যে আমাদের ট্রেনের সময়ের যেন দেরি না হয়ে যায়, সেই জন্য আমরা খুবই চিন্তায় ছিলাম। এই দেখুন আমরা বেশ সময় মতো কিন্তু চলে এসেছি। এবারে আমরা যাবো এই রোপওয়েতে করে। আমরা চাইছিলাম যে যাওয়া এবং ওপার থেকে আবার সঙ্গে সঙ্গেই ফিরে আসবো, যাতে আমরা সময় মতো ট্রেনে ফিরে আসতে পারি। আমাদের ট্রেন আবার কিন্তু কামাখ্যা জংশন থেকে, গুয়াহাটি থেকে আমরা কিন্তু ট্রেন ঠিকঠাক পাইনি আমাদের সময় মতো, সেই জন্যে আমাদেরকে আবার কিন্তু গুয়াহাটি থেকে কামাখ্যা জংশনে যেতে হয়েছিল। দেখুন আমাদের রোপওয়েটা চলতে শুরু করেছে। প্রথমে যখন অনেকটা উঁচুতে আস্তে আস্তে উঠতে শুরু করে আমার তো খুব ভয় লাগছিল, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে। আর সবাই মিলে দেখুন এখানে চারিদিকের ফটো তুলছে। এই রোপওয়ের ভাড়াটা আমি আপনাদেরকে বলে দিই। এই রোপওয়ের একটা ফেয়ারের ভাড়া হচ্ছে 200 টাকা। আর যদি আপনি আপ ডাউন একসাথে কাটেন তাহলে কি আপনাদেরকে দিতে হবে 400 টাকা। এখান থেকে দেখুন এই উপর থেকে এই মন্দিরটা কতটা সুন্দর দেখতে লাগছে। এইভাবেই এই মন্দিরটাকে আমি কিন্তু এই প্রথমবার দেখলাম।
তারপরে দেখুন আমরা উল্টো দিকে চলে এসেছি, এখান থেকে সবাই নেমে যাচ্ছে। তারপরে আমরা একটু এখানে যে বসার জায়গা ছিল সেখানে রেস্ট রুমে গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম। আর আমরা আসার পরে দেখুন এই রোপওয়েটাই ফিরে যাচ্ছে, আর এর পরের রোপওয়েতে কিন্তু আমরাই ফিরে এসেছিলাম, কারণ আমাদের ট্রেনের সময় হয়ে যাচ্ছিল। এদিক থেকে আমি এই প্রথমবার ব্রহ্মপুত্র নদী গুয়াহাটি বা কামাখ্যা জাংশনকে দেখলাম খুব ভালোভাবে। এরপরে দেখুন আমরা কিন্তু আবার রোপওয়েতে চলে এসেছি। আর এইখানে দেখুন, এইখানে কোনো কারোর মেকানিক্যাল কিছু করার জন্য এখানে এই লোকটা এখানে ছিল। তারপরে মাঝখানে রোপওয়েটা দাঁড় করিয়ে এখান থেকে উড়িয়ে ভেতরে চলে এলেন। হুট করে এইভাবে এক্সপিরিয়েন্সটা আমার বেশ ভালোই লেগেছিল। এবারে দেখুন আমরা প্রায় যেখান থেকে উঠেছিলাম সেদিকেই আবার ফিরে আসছি। আর এখানে কত মানুষ এখানে অপেক্ষা করছে তাদের নিজেদের যাওয়ার জন্যে। রোপওয়ের সামনে থেকেই আমরা একটা এসি বাসে করে চলে এসেছিলাম কামাখ্যা জাংশনে। এখানে দেখুন চারিদিকটা ছোট ছোট পাহাড়ে কতটা সুন্দর লাগছে এই স্টেশনটা। আমার তো বেশ ভালো লেগেছিল। এরকম বেশ ছোট ছোট পাহাড়গুলো দূর থেকে দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। আমাদের ট্রেন ছিল 4:50-এ। আমরা 4:50-এর ট্রেনে করে আমরা ফিরে এসেছিলাম আবার আলিপুরদুয়ারে। কামাখ্যা জাংশন টু দিল্লি এই ট্রেনে করেই কিন্তু আমরা আলিপুরদুয়ারে ফিরে এসেছিলাম। এই ফলটা হচ্ছে আলু বোখরা। আগের বার যখন আমি গুয়াহাটিতে এসেছিলাম এখানে সেই ফলটা খেয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। আমরা যেহেতু রবিবার দিন আলিপুরদুয়ারে ফিরে এসেছিলাম, এখানে সবাই দেখুন বাবার মন্দিরে জল দিতে যাওয়ার জন্য কেমন সব লাইন দিয়ে চলেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।